ঘরের দরজার লক না লাগিয়ে সম্পূর্ণ খালি গায়ে ওড়না পেঁচিয়ে জামা খুলছিলাম। এমন সময় দরজা খুলে সোহান ভাইয়া ঘরে ঢুকে গেল। আমি ড্যাব ড্যাব করে সোহান ভাইয়ার দিকে তাকিয়ে আছি, কি করব না করব তার কোনো কিছুই আমার মাথায় ঢুকছিল না। সোহান ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, তোর কি লজ্জা শরম কিছু নাই? যা ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে আয়। আমার মুখ দিয়ে একটা কথাও বের হলো না। আমি সেভাবেই জামাটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে সে অবস্থায় নিজেকে দেখছি আর লজ্জায় একা একাই হাসছি। কিছু সময় পর জামা পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি সোহান ভাইয়া আমার খাটের উপর শুয়ে আছে। আমাকে বের হতে দেখেই সোহান বলতে শুরু করল, ইকরা তুই যে আমার গল্পের বইটা নিয়ে আসলি এইটা দে। বইটা আমার ব্যাগে থাকার পরেও আমি বললাম, ভাইয়া বইটা আমার বান্ধবীর কাছে কাল কোচিং থেকে নিয়ে এসে দিব। শোনেই রেগে সোহান বলল, এই আমার বই কি আমি অন্য মানুষকে দেবার জন্য কিনেছি নাকি? এখনো নতুন বই নিজে পড়তে পারিনি আর তুই অন্যজনকে দিয়ে এসেছিস। আহা, অন্যজন হবে কেন? আমার বান্ধবীকে দিয়ে এসেছি। তোমার কোনো বন্ধু যদি চাইতো তুমি দিতে না? না দিতাম না, আগে আমি পড়তাম তারপর অন্যকে দিতাম। তাহলে আমাকে দিলে কেন? বেশি পাকনা হয়ে গেছিস তাই না? ধরে কান মলে দিব এখনই। দাঁড়া, সবাইকে বলছি তোর কথা। তুই যে খালি গায়ে ছিলি সে কথা এখন যেয়ে সবাইকে বলে দিব। বলেই সোহান হনহন করে বের হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছে বই আর কোনো দিনও পাবে না। সে সব কথা তার কানেই গেল না। সব কাজিনরা মিলে রাতের খাবার খেতে বসেছি। সবাই বলে উঠল, ইকরা আপু তুমি নাকি এখনো খালি গায়ে থাকো। কথাটা শুনে আমার মেজাজটা গরম হয়ে গেল। বুঝতে আর বাকি রইল না, সোহান সবাইকে বলে দিয়েছে। আমি শোভানের দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসছে। আমি খাবার রেখে উঠে গেলাম আর মনে মনে চিন্তা করতে থাকলাম সোহানকে কিভাবে শাস্তি দেয়া যায়। কিন্তু কিভাবে তাকে শাস্তি দিব? সে যে চালাক আর আমি একটা বোকা। ছোটবেলা থেকেই আমাকে সবাই বোকা বলেই ডাকে। তাতে আমার কিছু যায় আসে না। আমাদের পরিবার অনেক বড়, কারণ আমরা যৌথ পরিবারে থাকি, সে কারণে আমাদের বাড়িটাও অনেক বড় আর দোতলা। নিচে বড় চাচা আর ছোট চাচা থাকে আর দুতলায় আমরা আর সেজো চাচারা থাকি। একদম সিঁড়ির কোনায় আমার রুম, এদিক দিয়েই সবাইকে ছাদে যেতে হয়। রাতের বেলা খাবার খাওয়ার পর আমাদের কাজ হলো সবাই মিলে ছাদে বসে গল্প করা। আর সেখানে সোহান আমাকে অপদস্থ করবে, এটাই হলো তার প্ল্যান। সব সময় এটা করে থাকে। আমি কখনোই কোনো প্রতিবাদ করতে পারি না। হয়তো কখনো সবার সাথে আমিও বোকার মতো হাসি, আবার কখনো কখনো আমি কান্না করতে করতে চলে আসি আর সবাই হাসে। আমার সব কাজিনরাই শোভানের ভক্ত। সোহান যা বলে তাতেই সবাই হ্যাঁ হ্যাঁ বলে শোভানের সাথে তাল মিলায়। আমি সব সময় চিন্তা করি যে আমি যাব না ছাদে, ওদের সাথে আড্ডা দিব না। কারণ যাবার পরেই সোহান আমাকে নানান রকম কথা বলে কাঁদাবে বা কাঁদানোর চেষ্টা করবে। কিন্তু সোহান এসে যখন ডাক দেয় তখন আমি না যেয়ে থাকতে পারি না। আবার আমাকে এত কিছু বলে তার কোনো প্রতিবাদও আমি করতে পারি না। কি যেন এক মায় পড়ে যাই আমি বারবার। ওর কথায় যেন আমার কোনো সময়ই খারাপ লাগে না। আমি জানি না কেন তার কথার কোনো প্রতিবাদ আমি করতে পারি না। আর কেনই বা উনি আমাকে এত জ্বালাতন করেন? হয়তো সোহান মজার জন্য করে, কিন্তু আমার কখনোই তা নিয়ে কোনো অভিযোগ থাকে না। ভাবতে ভাবতেই দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই দেখি সোহান খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলেই রুমে ঢুকে এসে টেবিলে খাবার রেখে বলতে শুরু করল, তাড়াতাড়ি খাবার খেয়ে ছাদে চলে আয়। আমি অভিমানের সুরে বললাম, খাবো না, তুমিই বেশি করে খাও। তোকে আমাকে খেতে বলতে হবে না, বোকা কোথাকার। আমারটা আমি খেয়েই এসেছি, নে এবার তাড়াতাড়ি খা, নয়তো জোর করে খাওয়াবো।
আমি কোনো কথা বলছি না, চুপ করে খাটের এক কোনায় বসে আছি দেখে সোহান আবার বলতে শুরু করলো, কি হলো, তোকে কি বললাম খাবি কিনা সেটা বল। আমি বললাম অত খাবো না। সোহান টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে এসে হা কর বলছি, আমি মুখ বন্ধ করে রেখেছি হা করব না বলে। সোহান প্লেটটা রেখে আমার মুখটা ধরে জোর করিয়ে হা করালো, তারপর খাবার খাইয়ে দিতে শুরু করল। খাওয়াতে খাওয়াতে বলতে শুরু করল, এত বড় মেয়েকে মুখে তুলে খাওয়াচ্ছি, সবাই দেখলে কি বলবে। বলেই হাসতে হাসতে খাটে গড়াগড়ি খাবে এমন মনে হচ্ছে। আর আমি মুগ্ধ হয়ে সোহানের হাসি দেখছি। সোহান বলতে শুরু করল, আচ্ছা তোর কি কোনো দিনও বুদ্ধি হবে না? আমার কি বুদ্ধি নাই নাকি? বুদ্ধি না থাকলে আমি কি করে ইন্টারে উঠলাম আর 1 মাস ইন্টার ফাইনাল পরীক্ষাও দিব? সোহান হাসতে হাসতে বললে শুরু করলো, যে টিচাররা তোর খাতা দেখে তারা দয়া করে তোকে পাশ করিয়ে দেয়। আমি হলে তোকে প্রতিবার 0 দিতাম। আমি বললাম, হয়েছে, আমি অনেক ভালো ছাত্রী, এজন্যই বরাবর ভালো রেজাল্ট করি। হ্যাঁ, তোমার মতো অত ভালো না করতে পারলেও ভালোই করি। তুই যে কত ভালো করিস তা সবাই জানে, কোনো রকমে টেনে টুনে পাস করি, সেই হলো তোর ভালো, কাল থেকে তুই আমার কাছে পড়বি। মোটেও না, তোমার কাছে পড়ব আর তুমি সবাইকে বলবে আমি পড়া পারি না, সেই সব বলে বেড়াবে, তা হতে দিব না আমি। আরে না, কাউকে বলবো না, বরং আমার কাছে পড়লে তুই ভালো রেজাল্ট করবি। না হলে এবার আর তোর পরীক্ষায় পাশ করা হবে না। এই তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ নাকি? আরে তোকে অভিশাপ দিয়ে কি করব, তুই যদি পড়াশোনায় আমার চেয়ে ভালো হতি তাহলে না হয় দিতাম। এরকম গাধা মেয়েকে অভিশাপ দিয়ে কোনো লাভ নেই। এই যে তুমি একটা ভুল বললে, আমি গাধা না গাধি হবে ওই জায়গায়। ওই হলো একই কথা। না, মোটেও একই কথা নয়, বোঝলে। আর তোমাকে একটা কথা বলি, আমাকে তুই তুই করে বলবে না। আমি এখন বড় হয়েছি। তাহলে তোমার খবর আছে। তুই বড় হয়েছিস কই? আমি তো তোকে এখনো পিচ্চিই দেখতাছি। আমার সমান লম্বা হয়ে দেখা, তাহলে ভাবব তুই বড় হয়েছিস। আমার লম্বা হতে হবে না, তোমার মতো তালগাছ হবার আমার কোনো শখ নাই। তার চেয়ে যেমন আছি তেমনই ভালো আছি। আর তুমি আমাকে তুই করে কেন বলো? তাহলে কি আপনি করে বলবো তোকে? তুই আমার চেয়ে 5 বছরের ছোট, এই জন্যই তোকে বোকা বলি। হ্যাঁ, 5 বছরের ছোট, তার জন্য তুই বলবা, এখন থেকে তুমি করে বলবা। ওরে কি শখ মেয়ের, তুই কি আমার গার্লফ্রেন্ড যে তুমি করে বলবো? ধরে নাও, তাই আজ থেকে আমি তোমার গার্লফ্রেন্ডই, বোঝলে। আমার কথা শোনে সোহান বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল, তারপর আবার বলতে শুরু করল, আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে আয়ো তো একবার, আমার গার্লফ্রেন্ড হতে এসেছে মেয়ে, যা ফ্রেশ হয়ে আয়, ছাদে যাব। সোহানের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। রেগে বললাম, আমি রোজ রোজ আয়নায় নিজের চেহারা দেখি। আর আমি যদি তোমার চেয়ে স্মার্ট বয়ফ্রেন্ড নিয়ে না ঘুরতে পারছি, তবে আমার নাম ইকরা না চেঞ্জ করে নতুন করে রেখে দিও। সোহানের মুখটা কালো হয়ে গেল। সেও রেগে বলতে শুরু করল, সেই সুযোগ তোকে দিব না, চাচাকে বলে পরীক্ষার পরই তোর বিয়ের ব্যবস্থা করাবো। আমি তোমার কথায় হবে নাকি? আমি আরও পড়াশোনা করব। আমার কথায় হবে, আমি বাড়ির বড় ছেলে। আমিও বাড়ির বড় মেয়ে, দুজনে তর্কে জড়িয়ে পড়লাম। তর্ক করতে করতে একসময় সোহান আমাকে থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে বসে রইলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই প্রথম কেউ আমাকে মারল। সোহান নিজেও বোকা হয়ে গেল। সোহান আমার হাত ধরে, ইকরা শরীরে কান্না করিস না, কেউ দেখলে আমার উপর রাগ করবে। আচ্ছা, তুই যতটুকু পড়তে চাস পড়াব। কথা বলতে বলতেই অন্য কাজিনরা ঘরে ঢুকে গেল। আমি দ্রুত ওয়াশরুমে চলে গেলাম, যে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বের হয়ে এলাম।
সবাই বলতে শুরু করলো, কি হলো ভাইয়া আপু, তোমরা আসছো না কেন? এই তো এখনই যেতাম, খাবারটা শেষ করলাম, চল চল তাড়াতাড়ি চল, আজ সোহান ভাইয়া সবাইকে গান শোনাবে। বলতেই সবাই আনন্দে হুরারে বলে ঘর থেকে বের হয়ে গেল। সোহান আমার দিকে চেয়ে আছে, আমি শোভানের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছি ছাদের দিকে। আজ সোহান পুতুলের মতো আমার সাথে হেঁটে যাচ্ছে, দুজন সিঁড়ি বেয়ে ছাদে উঠছি। এই তো এখনই যেতাম, খাবারটা শেষ করলাম, চল চল তাড়াতাড়ি চল, আজ সোহান ভাইয়া সবাইকে গান শোনাবে। বলতেই সবাই আনন্দে হুরারে বলে ঘর থেকে বের হয়ে গেল। সোহান আমার দিকে চেয়ে আছে, আমি শোভানের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছি ছাদের দিকে। আজ সোহান পুতুলের মতো আমার সাথে হেঁটে যাচ্ছে, দুজন সিঁড়ি বেয়ে ছাদে উঠছি। আমি বারবার সোহানের দিকে চেয়ে চেয়ে দেখছি, বেচারা আমাকে মেরে মনে মনে অনুতপ্ত হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। সিঁড়িতে কয়েক পা দিতেই হঠাৎ করে আমার পা পিছলে গেলে আমি পড়ে যেতে নিলাম। ঠিক তখনই সোহান আমার হাত ধরে টান দিতেই আমি শোভানের বুকে চলে গেলাম। আমি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম, যখন চোখ মেলে তাকালাম তখন আমি শোভানের বুকের সাথে লেপ্টে আছি। আমি দ্রুত নিজেকে সরিয়ে নিতেই দেখি আমার ঠোঁটের লিপস্টিক শোভানের টি শার্টে লেগে আছে। দেখে আমি হেসে দিলাম। সোহান, এই গাধা হাসবি না, এখনই তো পরে নাক মুখ মাথা সব ফাটাচ্ছিলি। বললেই হলো আমি পড়তাম নাকি, আমি তো ইচ্ছে করেই এমনটা করছি। আর মনে মনে ভাবছি, এইবার সবার সামনে যাও, দেখবে সবাই তোমাকে নিয়ে কি হাসাহাসিটাই না করে। দুজন ছাদেই উঠে পড়লাম। জ্যোৎস্না রাত, সবাই শোভানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি কিছু বলছি না। আমাদের সবার আদরের পিচ্চি ছোট রাফি বলে উঠল, ভাইয়া তোমার জামায় কি লেগে আছে লাল লাল ওইগুলা? সোহান নিজের টি শার্টের দিকে তাকিয়ে আমার দিকে রাগান্বিত চোখে দেখে বলতে শুরু করল, আর বলিস না, একটা পেতনি সিঁড়িতে পড়ে যেতে নিয়েছিল, তাকে বাঁচাতে যে এই অবস্থা, আর একটু হলেই পেতনিটাকে নিয়ে হাসপাতালে যেতে হতো। আমি রেগে সোহানকে কিল মারতে মারতে বললাম, আমি পেতনি না, পারলে আমার থেকে সুন্দরী একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে দেখাও, তবেই মানব আমি পেতনি। সব কাজিনরা হাসাহাসি করতে শুরু করল। তারপর সবাই একসাথে গোল হয়ে বসলাম। সোহান গান শুরু করবে। সবাই শোভানের গান শোনার জন্য অপেক্ষা করে আছে। সোহান বরাবরই খুব ভালো গান গায়। এক কথায় বলা যেতে পারে বাড়ির ছোট বড় সকলেই ওর গানের ভক্ত। বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর সেখানে সোহান গান গাইবে না, তা কোনোভাবেই হয় না। এভাবেই সোহান সবার মনের মাঝে জায়গা করে নিয়েছে। আমিও কম না, খুব ভালো নাচতে পারি গানের সাথে। কিন্তু আমার নাচাতে সবার আপত্তি আছে। সবার একই কথা, আমাদের পরিবারের একটা সম্মান আছে, কাজেই পরিবারের কোনো মেয়ে নাচতে পারবে না। তবুও আমি চুপি চুপি মাঝে মাঝেই একা একা ঘরের দরজা লাগিয়ে নাচি। সোহান বলে উঠল, আমার গান গাওয়া শেষ হলে আজ ইকরা সবাইকে নাচ দেখাবে। ওর কথা শুনে সবাই তালি দিয়ে উঠল। আমি বললাম, না না, আমি পারবো না, কেউ দেখে ফেললে পরে বকা শুনতে হবে। সোহান বলে উঠল, ছাদে কেউ আসবে না, আর আসলে তো আমরা সবাই আছি। তারপর সোহান গান গাইতে শুরু করল। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। ছোট্ট এ মন কখনো চোখে অনুরাগের পত্র লেখে, চিঠির সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। তাই তো এ চোখ কখনো হাসে, অশ্রু জলে কখনো ভাসে। ভাবের সে ভাষা বুঝতে হলে ছবির মতো ছবি আঁকা চাই। গানের মাঝে যেন হারিয়ে গিয়েছিলাম, কখন গান শেষ হয়েছে সেদিকে খেয়ালই করি নাই। সবাই যখন তালি দিয়ে উঠল তখন চমকে উঠলাম। কেমন জানি লজ্জা লজ্জা লাগছিল। গানের ভিতর নিজে হারিয়ে গিয়েছিলাম। কিন্তু কাউকে বুঝতে দেয়া যাবে না। সবাই মিলে শুরু করল, আমাকে নাচ করতে হবে।
অতএব শুরু হলো আমার নাচ, একটা পুরো গানের সাথে নাচলাম। নাচা শেষ হতেই সবাই আমাকেও তালি দিল। সোহান বলে উঠল, বুঝলি ইকরা, তুই খুব ভালো নাচ করিস, ভাবতাছি কোনো অনুষ্ঠান হলে তোকে নাচতে বলবো সবার সামনে। আমি বলে উঠলাম, কোনো দরকার নেই, শেষে সবার বকা শুনে বাড়ি থেকে বের হতে হবে। তারপর বলতে শুরু করলাম, আজ থেকে আর আমি ছাদে আসব না, তোমরা চাইলে আসতে পারো, আমাকে কেউ ডাক দিবা না। সামনেই আমার ফাইনাল পরীক্ষা, আমাকে অনেক পড়তে হবে। সোহান বলে উঠল, আমরা মনে হয় আর পরীক্ষার সময় মজা করি না, আড্ডা দেইনি। ঠিক আছে, তোর আসতে হবে না। পরীক্ষার পরেই দেখা যাবে কি রেজাল্ট আছে, ভালো না হলে চাচাকে বলবো সোজা বিয়ে দিয়ে দিতে। তুমি আমার বিয়ে নিয়ে এত পড়ে আছো কেন? নিজে বিয়ে করলে বলো, আমরা সবাই যে বলি, আর তাছাড়া তুমি তো বাড়ির বড় ছেলে, বিয়েটা তো আগে তোমার হবে। সোহান বলে উঠল, মোটেও না, আগে বাড়ির বড় মেয়েকে বিদায় করব, তারপর আমি বিয়ে করব। পরে হিংসায় জলে আমার বউয়ের কানে কান পড়া দিবি, সে আমি ভালোই বুঝি। এই নিয়ে দুজনের মাঝে আবারও শুরু হলো তুমুল ঝগড়া। আমাদের ঝগড়া দেখে ছোটগুলো হাসতে হাসতে শেষ। ঝগড়া করতে করতে কখন যে গভীর রাত হয়ে গেছে সেদিকে কারো খেয়াল নেই। শেষে সোহান বলে উঠল, এবার সবাই চল ঘুমাতে যাব, না হলে বাবা এসে সব গুলারে বকা দিবে। আমি বললাম, এত বড় ছেলেকে তো আর বকবে না, বকলে আমাদের বকবে, তার চেয়ে বরং তুমি সারা রাত ছাদে বসে বসে গান করো, আমরা বরং নেমে যাই। তোদের জন্যই তো আমাকে বকবে, বলবে এত রাত পর্যন্ত আড্ডা দিচ্ছি। এদিকে দেখি রাফি ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে। সোহান রাফিকে কোলে তুলে নিয়ে বলল, নে এবার সবাই নেমে পড়, আমি ওরে নিয়ে যাচ্ছি। তারপর একে একে সবাই নেমে গেলাম। রাতে ঘরের দরজা লাগিয়ে শোভানের কাছ থেকে নেয়া গল্পের বইটা পড়তে বসেছি। বইটা পরের দিন ফিরিয়ে দিতে হবে, পুরো বইটা পড়া হয়নি, তাই সারা রাত জেগে বইটা পড়ে শেষ করতে হবে। সোহান যত নতুন বই কিনে সবগুলোই আগে আমি পড়ি, তারপর সোহান পড়ে। এটা নিয়ে আমাদের মাঝে মাঝেই ঝগড়া হয়। সোহান বলে, নিজে কিনে পড়তে পারিস না, আমি কিনলেই কেন তোর পড়তে হবে? আমি বলি, তোমার মানেই আমাদের, তুমি আমাদের সবার বড় না, তোমারটাই তো আমরা নিব। তারপর সোহান আর কিছু বলতে পারে না। বই পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরেই আমার কোচিং শুরু হবে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে কোচিংয়ের জন্য বের হয়ে গেলাম। কোচিং শেষ হতে হতে প্রতিদিন 12টা বাজে, কিন্তু স্যারের শরীর অসুস্থ থাকায় স্যার 30 মিনিট আগেই ছেড়ে দিল। আমি বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাসার পথে হাঁটা শুরু করছি। এমন সময় দেখি সোহান রিকশায় একটা মেয়ের পাশে বসে হাত ধরে হাসতে হাসতে কোথায় যেন যাচ্ছে, দেখেই আমার মেজাজটা গরম হয়ে গেল। মেয়েটা অনেক সুন্দরী, হ্যাঁ আমার চেয়েও সুন্দরী, তাই তো সোহান আমাকে এত কিছু বলে। এবার আমি বুঝতে পারছি নিশ্চয়ই ওই মেয়ের সাথে শোভানের রিলেশন আছে। থাকলে থাকুক, আমার কি, আমিও ওর থেকে স্মার্ট ছেলের সাথে ঘুরে দেখিয়ে দিব। কিন্তু শোভানের পাশে মেয়েটাকে কেন জানি আমার সহ্য হলো না, ইচ্ছে করছিল রিকশা থেকে মেয়েটাকে নামিয়ে দেই। কিন্তু আমার কেন হিংসা হবে? আমার কি, সোহান যার সাথে খুশি তার সাথে ঘুরবে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। বাসায় এসে ঘরের দরজা লাগিয়ে দিয়ে শোভানের বইয়ের ভিতরের সবগুলো পৃষ্ঠা কেচি দিয়ে কেটে কুচি কুচি করে সুন্দর করে বইটা টেবিলে সাজিয়ে রেখে দিলাম। তবুও কেন জানি কোনোভাবেই রাগ কমতে চাচ্ছে না। মন চাচ্ছে শোভানের সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি, তবেই যদি রাগ কমে, আর নয়তো ওই মেয়েটাকে যেয়ে কতগুলো কথা শুনিয়ে আসি, তবেই যদি রাগটা কমে। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, আমার এত রাগ উঠছে কেন? শোভানের উপর তো কখনো আমার রাগ উঠে না, বা ওর কোনো কাজে আমার কোনোদিন মনও খারাপ হয় না, তবে আজ কেন এমন হচ্ছে? না, নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, না হলে হয়তো উল্টা পাল্টা কিছু করে বসবো। এমনিতেই ওর নতুন বই কেটে ফেলেছি, এটা নিয়েই অনেক কিছু হবে।
সেই ভয়ে দুপুরে খেয়ে বইটাকে ব্যাগের ভিতর লুকিয়ে চুপচাপ বসে আছি। বিকেলের দিকে সোহান আমার রুমে এসে জিজ্ঞাসা করতে শুরু করলো, আমার বই কই? আমি চুপ করে বসে আছি দেখে আবার জিজ্ঞাসা করলো, আমার বই কই? আমার কেন জানি প্রচণ্ড রাগ উঠল। আমি রেগে যেয়ে বললাম, বই নাই, ফেলে দিছি। সোহান আমার কথার কোনো রিয়াক্ট না করে সোজা ব্যাগ খুলতে শুরু করল। আমি দৌড়ে যেয়ে ওর হাত ধরে ফেললাম। বিকেলের দিকে সোহান আমার রুমে এসে জিজ্ঞাসা করতে শুরু করল, আমার বই কই? আমি চুপ করে বসে আছি দেখে আবার জিজ্ঞাসা করল, আমার বই কই? আমার কেন জানি প্রচণ্ড রাগ উঠল। আমি রেগে যেয়ে বললাম, বই নাই, ফেলে দিছি। সোহান আমার কথার কোনো রিয়াক্ট না করে সোজা ব্যাগ খুলতে শুরু করল। আমি দৌড়ে যেয়ে ওর হাত ধরে ফেললাম। সোহান আমাকে বলল হাত সরিয়ে নিতে। আমি বললাম, না, সরাবো না। সোহান জোর করে আমার হাত সরিয়ে দিয়ে ব্যাগ খুলে বই বের করল। বই বের করে আমাকে বলতে শুরু করল, তুই দেখি মিথ্যা কথাও বলতে শিখে গেছিস। বলেই বইটা খুলতেই ফ্যানের বাতাসে বইয়ের কাটা পাতাগুলো উড়ে পড়তে শুরু করল। বইয়ের পাতাগুলোর বেহাল অবস্থা দেখে সোহান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি বলবে আর কি করবে তা হয়তো ঠিক করতে পারছে না। দীর্ঘ সময় চুপ থেকে চিৎকার করে বলে উঠল, এটা কি করছিস তুই? আমি বইয়ের দিকে তাকিয়ে, আল্লাহ, এটা কি করে হলো? মনে হয় ইঁদুর করেছে, আমি করি নাই, বিশ্বাস করো, বলেই হাসতে শুরু করলাম। সোহান, মিথ্যা কথা বলতে তোর শরম লাগছে না ইকরা? তুই আমার নতুন বইটা কেন এমন করলি? করেছি, বেশ করেছি, আরও করব। রাগ এখনো কমেনি, তোমার চুল ছিঁড়ব, তবেই আমার রাগ কমবে। কি ভেবেছ কেউ কিছু দেখবে না, বুঝবে না, জানবে না, আর তুমি রিকশায় করে মেয়ে নিয়ে ঘুরে বেড়াবে? বলেই চোখ বড় বড় করে সোহানের দিকে তাকালাম। সোহান বলতে শুরু করল, তাতে তোর কি? তুই তো কোনো দিনও পারবি না কারো সাথে ঘুরে বেড়াতে, আমারটা দেখে তোর হিংসা হয়? যা, না পারলে ঘুরে দেখা, তবেই বুঝব যে তোকে দিয়ে কিছু হবে। কি বললে তুমি? আমাকে চ্যালেঞ্জ করছো? বেশ, আমিও তোমাকে দেখিয়ে দিব ঘুরে, মনে রেখ। আমার কথা শুনে সোহান বইটা ছুঁড়ে মেরে রাগে ফুসফুস করতে করতে ঘর থেকে বের হয়ে গেল। আমিও খাটে বসে কান্না করতে শুরু করলাম। কি বলতে কি বলেছি রাগের মাথায়, এখন কি করব? আর আমি এমনই বা কেন করছি বুঝতে পারছি না। হঠাৎ করে মনে হলো রিয়াদ ভাইয়ের কথা। উনি আমাকে খুবই পছন্দ করেন, একসময় ভালোবাসার কথাও বলেছিলেন, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছিলাম বান্ধবীর ভাই বলে। সোহনকে দেখাতে হলে আমার আর কোনো উপায় নেই, রিয়াদ ভাইয়ার সাথেই যোগাযোগ করতে হবে। আমি ফোনটা বের করে আদিবাকে কল দিলাম। আদিবা কল ধরতেই আমি বললাম, রিয়াদ ভাইয়ের নাম্বারটা দে। আদিবা আমার কথায় চমকে উঠল, বলল, কি বলছিস? ভাইয়ার নাম্বার দিয়ে তুই কি করবি? আমি বললাম, তোর এত কিছু জানতে হবে না, দিতে বলেছি দে। আদিবা নাম্বার দিতেই আমি ওকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিলাম। তারপর ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসে রিয়াদ ভাইয়াকে কল দিলাম। কল রিসিভ করতেই আমি বলে উঠলাম, কাল আমার সাথে দেখা করতে হবে, পারবেন? রিয়াদ ভাইয়া বলে উঠল, কে? আমি বললাম, দেখা করলেই বুঝতে পারবেন কে। কাল দুপুর 12:15 সময় রিয়াদকে সেই ফুচকার দোকানের সামনে আসতে বলে কল কেটে দিলাম। বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, তাই নিজেকে আর ঘরের কোণে আবদ্ধ করে রাখতে পারলাম না। সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়লাম। ছাদের শেষ কর্ণের রিলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি আর ভাবছি, আমি কেন এত হিংসা করছি? সোহান যা খুশি করুক, তাতে আমার কি? আমার কেন এত জ্বলবে? আর আমি যা করতে যাচ্ছি তা কি ঠিক হচ্ছে? নিজেকেই বারবার নিজে প্রশ্ন করছি, কিন্তু কোনো উত্তরই যেন পাচ্ছি না। সন্ধ্যার দিকে বৃষ্টি থেমে গেলে আমি নিচে নেমে এলাম। রুমে ঢুকে জামা চেঞ্জ করে বই নিয়ে বসতেই সোহান ভাই এসে বলল, বই দে, আমি তোকে পড়া দেখিয়ে দিচ্ছি। আমি তোমার কাছে পড়ব না।
বেশি পাকনামো না করে দে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি, ফেল করলে আমার মান ইজ্জত যাবে, সবাই বলবে শোভানের কাজিন ফেল করেছে। আমি আর কিছু না বলে বই এগিয়ে দিলাম। সোহান আমাকে পড়া দেখিয়ে দিচ্ছি আর আমি শোভানের দিকে চেয়ে আছি। কত সুন্দর করে পড়া বুঝিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন সব আমার মাথার ভিতর আটকে আছে। প্রায় 1 ঘন্টা টানা পড়া বুঝিয়ে দিয়ে বলল, কাল রাতে এসে এই পড়াগুলো সব বুঝে নিব, যদি না পারছিস তবে তোর খবর আছে বলে রুম থেকে বের হয়ে গেল। সোহান চলে যাবার পর আমি একা একা পড়ছি, কিন্তু পড়াতে মন বসাতে পারছি না। বারবার মনে মনে ভাবছি আর একটু পড়ালে কি এমন হতো। রাতে সবাই একসাথে খেয়ে উঠলাম। সোহান বলল, আজ থেকে আমরা কেউ আর ছাদে যাব না যতদিন না ইকরার পরীক্ষা শেষ হচ্ছে বলে। সোহান খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আমরাও একে একে সবাই উঠে যার যার রুমে চলে গেলাম। রুমে এসে খুব চিন্তা হতে লাগলো, কাল রিয়াদের সাথে দেখা করব কি করব না। যদি না করি তবে যদি নাম্বারটা আদিবাকে দেখায় তবে আদিবা বলে দিবে এটা আমার নাম্বার, তখন ব্যাপারটা আরো খারাপ দেখাবে। দেখা করলে কি এমন হবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুব সুন্দর করে শাড়ি পরলাম, কপালে কালো টিপ পরলাম, চোখে কাজল দিয়ে নাস্তা করতে বের হলাম। মা এসে জিজ্ঞাসা করল, এত সাজুগুজু কেন আজকে? আমি মাকে মিথ্যা বললাম যে আজ কোচিংয়ে আমরা পার্টু করব, সবাই সেজে আসবে, তাই আমিও সেজে এসেছি। তারপর নাস্তা করে কোচিংয়ের জন্য বের হয়ে গেলাম। সময়মতো কোচিংয়ে চলে আসলাম। কোচিংয়ে আজ কোনোভাবেই মন বসাতে পারছিলাম না। কোনো রকমে 2 ঘন্টা পার করতে লাগলাম। সময় যেন কোনোভাবেই আজ যাচ্ছিল না। অবশেষে 12টার সময় কোচিং শেষ হলে সবার সাথে বের হলাম। সবাইকে বললাম, তোরা যা, আমার একটু কাজ আছে। সবাই চলে যাবার পর আমি ফুচকার দোকানের সামনে যেয়ে দেখি রিয়াদ বসে আছে। আমাকে দেখে রিয়াদ দাঁড়িয়ে গেল। বলতে শুরু করল, তুমি এখানে? আমার মাথায় একটু দুষ্টমি বুদ্ধি খেলে গেল। আমিও রিয়াদকে বোকা বানানোর জন্য বললাম, আমান কোচিং এখানেই, আর আমি এই দিক দিয়েই বাসায় যাই, কিন্তু আপনি এখানে কেন? রিয়াদ বলল, এই তো এমনি একটা বন্ধু আসার কথা, কিন্তু এখনো আসছে না, হয়তো চলে আসবে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমি আসি, আপনি আপনার বন্ধুর জন্য অপেক্ষা করেন। রিয়াদ, আরে না, কোনো সমস্যা নেই, তুমি বসো বলে 2 প্লেট ফুচকার অর্ডার দিল। তারপর পকেট থেকে ফোনটা বের করে কল দিল আমার নাম্বারে। আমি মনে মনে হাসছি, কারণ ফোনটা সাইলেন্স মুডে আমার ব্যাগের ভিতর। আর রিয়াদ কল দিয়েই যাচ্ছে। 3 বার কল দিয়ে বলল, মনে হয় বন্ধ এখনো ঘুমাচ্ছে, আজ আসবে না, কল ধরছে না। এর ভিতর ফুচকা রেডি হয়ে গেছে। উনি ফুচকার প্লেট দুটো নিয়ে এসে একটা প্লেট আমার দিকে এগিয়ে দিল। আমি প্রশ্ন করলাম, তারপর বলেন, কেমন আছেন? আর থাকা আমার, তোমার কথা বলো, কাউকে কি পছন্দ করেছ? তোমাকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে শাড়িতে। আমি, ধন্যবাদ ভাইয়া, আপনাকে তো বলেছি এইসব প্রেম ভালোবাসার ভূত আমার মাথায় কখনো চাপবে না। তার চেয়ে বরং আপনার কথা বলুন, কাউকে কি পেয়েছেন? না, সে চেষ্টা আর করিনি, একবার করেই বুঝেছি আমার দ্বারাও হবে না। তার চেয়ে বরং যেমন আছি তেমনই থাকাটাই ভালো। আমি ফুচকার প্লেট হাতে নিয়ে বারবার এদিক সেদিকে তাকিয়ে দেখছি সোহান আসছে কিনা। অনেক সময় পর দেখলাম সোহান হেঁটে হেঁটে আসছে। আমি এমন ভাব করলাম যেন সোহানকে দেখিনি, আর আমি এমন জায়গায় বসলাম যেন সোহান আমাকে দেখতে পায়। সোহান আমার কাছাকাছি আসতেই আমি চোখে হাত দিয়ে চোখ বন্ধ করে ও মা বলে উঠলাম। রিয়াদ বলল, কি হয়েছে তোমার? আমি বললাম, মনে হয় চোখের ভিতর পোকা পড়েছে, একটু দেখে দিবেন প্লিজ। রিয়াদ ভাই আমার চোখের পাপড়ি টেনে মুখটা চোখের সামনে এনে ফু দিচ্ছে। আমি অন্য চোখে চেয়ে দেখলাম সোহান আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে আর হাঁটছে। মনে মনে হয়তো জলে যাচ্ছে। সোহান আমাকে ক্রোশ করে যেতেই আমি রিয়াদকে বললাম, ভাইয়া হয়েছে, বের হয়ে গেছে পোকা।
রিয়াদ হাত সরিয়ে নিল। আমি ফুচকা শেষ করে রিয়াদকে ধন্যবাদ বলে বিদায় নিলাম। বাসার দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি এবার কেমন লাগে সোহান বুঝবে। ভাবতে ভাবতে ব্যাগ থেকে ফোন বের করলাম। চিন্তা করতে শুরু করলাম রিয়াদের সাথে আর একটু মজা করা যায়, ভেবে রিয়াদকে কল দিলাম। সোহান আমাকে ক্রোশ করে যেতেই আমি রিয়াদকে বললাম ভাইয়া হয়েছে, বের হয়ে গেছে পোকা। রিয়াদ হাত সরিয়ে নিল। আমি ফুচকা শেষ করে রিয়াদকে ধন্যবাদ বলে বিদায় নিলাম। বাসার দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি এবার কেমন লাগে সোহান বুঝবে। ভাবতে ভাবতে ব্যাগ থেকে ফোন বের করলাম। চিন্তা করতে শুরু করলাম রিয়াদের সাথে আর একটু মজা করা যায়, ভেবে রিয়াদকে কল দিলাম। রিং বাজতেই রিয়াদ কল ধরে। কি ব্যাপার, আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কয়েকবার কল দিলাম আপনি কল ধরছেন না, আমাকে অপেক্ষা করাচ্ছেন অথচ আসতেছেন না। কে বলল আমি আসিনি? আমি তো এসেছিলাম। আচ্ছা আপনি কেমন মানুষ বলুন তো, আপনাকে আমি আসতে বলছি আর আপনি অন্য মেয়ে নিয়ে সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন। আপনারা ছেলে মানুষরা পারেন ও বটে। রিয়াদ বলে উঠল, এই কি সব উল্টা পাল্টা কথা বলছেন? এইটা আমার ছোট বোনের বান্ধবী, ওর কোচিং সেন্টার, এখানেই আপনার জন্য অপেক্ষা করতে করতে ও কোচিং থেকে বের হয়েছে আর দেখা হয়ে গিয়েছে। আপনাকে কল দিলাম ধরলেন না, তাই ওর সাথে বসে বসে কথা বলছিলাম। দেখুন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, একটা মেয়ে কোচিংয়ে শাড়ি পরে আসে তাই না? আর আপনি যে মেয়েটার গালে মুখে হাত দিয়েছেন তা কি আমি দেখিনি? কি ভেবেছেন আপনি এগুলা? কি আমি বুঝি না। রিয়াদ, আরে ওর চোখে পোকা পড়েছিল ওইটাই বের করে দিয়েছিলাম। আপনি এখন কোথায় আছেন বলেন, আমি দেখা করব। কোনো দরকার নেই, যদি দেখা করার প্রয়োজন মনে করি আমি আপনাকে ফোন দিব আর আপনি আমাকে ফোন দেবার চেষ্টা করবেন না। বলেই ফোনটা কেটে দিয়ে হাসতে হাসতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে দুপুরের খাবার খেয়ে নিজের রুমে শুয়ে আছি। এমন সময় সোহান ঘরের দরজায় টোকা দিয়ে বলতে শুরু করল, আসতে পারি? আমি একটু অবাক হলাম, বললাম বাহ, ভাল তো, আমার রুমে ঢুকতে অনুমতি। আসেন স্যার আসেন। সোহান রুমে ঢুকে বলতে শুরু করল, কি করব বলেন, ছোট মানুষ যে কখন বড় হয়ে যায় তা বোঝাটা মুশকিল হয়ে গেছে। আমি এমন ভাব নিলাম যেন কিছুই জানি না। কি বলো তুমি এগুলা, তোমার কথার তো আমি কিছুই বুঝতে পারছি না। যা বলবে একটু সহজ করে বলো, ভালো করেই তো জানো আমার মাথায় গোবর ছাড়া আর কিছু নেই, তাই কঠিন কথা কম বুঝি। আর বড় হলাম কোথায়, আসো তো মাপ দেই দেখি তোমার সমান হয়েছি কিনা। বলেই আমি খাট থেকে উঠে দাঁড়ালাম। সোহান বলে উঠল, এই ইয়ার্কি করিস আমার সাথে? আগে ভাবতাম তোর মাথায় গোবর আছে, কিন্তু সে ভাবনাটা ভুল ছিল। এখন বুঝতে পারছি যাকে এতদিন বোকা ভেবেছি সে আসলে গভীর জলের মাছ। আমি সোহানকে রাগানোর জন্য বললাম, এই সব উল্টা পাল্টা ফালতু কথা বলবা না, যা বলবা সোজা করে বলবা। সোহান বলে উঠল, সোজা করেই বলেছি, আর আমি কি বলছি তা তুই ভালো করেই জানিস বুঝিস। আমি বললাম, না জানি না বুঝি না, কি বলতে চাও সরাসরি বলো। সোহান রেগে বলতে শুরু করল, ওই ছেলেটাকে যার সাথে পুরো দুপুর কাটিয়ে আসলি, তুই কি ভেবেছিস কেউ কিছু দেখবে না? তার জন্য আজ এত সেজেগুজে গিয়েছিলি কোচিংয়ে? আমি বললাম, দেখ না জেনে শুনে উল্টা পাল্টা কথা বলবা না। এইটা আদিবার ভাই, কোচিং থেকে বের হতে উনার সাথে দেখা হয়েছে, দুজন ফুচকা খেয়েছি, তারপর আমি চলে এসেছি। শুধু কি ফুচকা খেয়ে দেখা করে চলে এসেছিস? আমি কি দেখিনি ওই ছেলে তোর সাথে কি করেছে? কি করেছি আমি? হ্যাঁ, আর করলেই তোমার কি? তুমি বলেছ না যদি পারি তবে তোমাকে দেখাতে। সোহান রেগে গিয়ে আমার উপর হাত তুলতে চেয়েও তুলল না। রাগে দাঁতে দাঁত কামড়ে বলতে শুরু করল, এমন কিছু করিস না যাতে এ বাড়ির বদনাম হয়, মনে রাখিস তুই বাড়ির বড় মেয়ে, বলেই হাঁটা শুরু করল। আমিও পেছনে থেকে বললাম, আমি এমন কিছু করছি না যাতে কারো কোনো বদনাম হয়,
তুমিও এমন কিছু করো না যাতে করে বাড়ির বদনাম হয়। বলে ঘরের দরজা লাগিয়ে দিয়া এসে খাটে শুয়ে পড়লাম। এই প্রথম আমি শোভানের মুখে মুখে তর্ক করলাম। নিজেকেই নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে, রাগের বশে কি শুরু করেছি আমি। এমনটা করা একদমই আমার ঠিক হচ্ছে না। খুব কান্না পাচ্ছে। আসলেই তো সোহান ঠিক বলেছে, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিলে তা পরিবারের উপর পড়বে, আর আমার ছোট অনেকগুলো ভাই বোন আছে। ভাবছি আর দুচোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে অশ্রু পড়ছে। না, এমনটা করা যাবে না। কিন্তু আমি কেন শোভানের কথা শুনব, আর ওকে অন্য কারো সাথে দেখলেই বা আমার কেন খারাপ লাগবে? তবে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? না না, এগুলা আমার ভুল ধারণা। কখনো তো আমার মনে হয়নি ওকে ভালোবাসি, ওর প্রতি আমি ফুরবল। তবে এখন কেন আমার এমন মনে হচ্ছে? ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার পর দরজায় টোকার শব্দে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই দেখি সোহান দাঁড়িয়ে। আমি বললাম, কি কিছু বলবা? সোহান বলল, ফ্রেশ হয়ে পড়তে আয়, সন্ধ্যা শেষ হয়েছে। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বই নিয়ে পড়তে বসলাম। সোহান ভাইয়া বলল, গতকাল যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো বের কর। আমি সেই পড়াগুলো বের করে দিতেই সে আমাকে প্রশ্ন করতে শুরু করল। আমার সব প্রশ্নগুলোই মুখস্থ হয়েছিল, তাই সবগুলোর সঠিক উত্তর দিলাম। সোহান ভাই বলল, বাহ, তোর তো সত্যিই অনেক বুদ্ধি হয়েছে, সব পড়া একদম মুখস্থ বলে দিলি। তারপর আবার নতুন করে পড়া দেখিয়ে দিলেন। আমি মনোযোগ দিয়ে পড়া বুঝে নিচ্ছি। পড়া বুঝানো শেষ করে সোহান উঠে দাঁড়িয়ে বলল, কাল সব পড়া বুঝে নিব, ভুল হয় না যেন। আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছি দেখে সোহান আচমকা আমার হাত চেপে ধরল। আমি কিছু বুঝে উঠার আগেই সোহান বলে উঠল, তুই কি আমার উপর এখনো রেগে আছিস? আচ্ছা সরি, আর কখনো তোকে কিছু বলবো না। তবে যা করবি ভেবে চিন্তে করিস। তুই বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজের নেবার মতো তোর বুদ্ধি হয়েছে। আমার প্রচণ্ড কান্না পাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিলাম। মাথা নিচু করেই দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে খুব ইচ্ছে করছে সোহানকে জড়িয়ে ধরে একটু কান্না করি, কিন্তু তা পারছি না। আমি বুঝতে পারছি আমি সোহানকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা মোটেও ঠিক না, কারণ আমি জানি সোহান অন্যজনকে ভালোবাসে, তাই তো আমার সাথে গতকাল এমন রিয়াক্ট করেছে। সোহান আমার হাত ছেড়ে দিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। আমি দৌড়ে যেয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে এসে কান্না করতে শুরু করলাম। আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার কিছুই করার মতো নেই। সব কিছু জেনেও আমি কি করে এত বড় ভুল করলাম এটাই বুঝতে পারছি না। সোহান আমার প্রতি ফুরবল ছিল না যে আমার ওকে ভালোবাসতেই হবে, তারপরেও কি করে আমি ওকে ভালোবেসে ফেললাম এটাই বুঝতে পারছি না। এখন আমার কি করা উচিত? আমি কি সোহানকে বলবো, সোহান আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, তোমার পাশে অন্য মেয়েকে দেখে আমি এমনটা করেছি, অন্য কোনো মেয়েকে আমি তোমার পাশে সহ্য করতে পারি না। ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ল। মা খাবারের জন্য ডাকতে এসেছে। আমি যে সবার সাথে বসে রাতের খাবার খেতে বসলাম, কিন্তু কোনোভাবেই যেন আজ গলা দিয়ে খাবার নামছিল না। মনে হচ্ছিল আমার সবচেয়ে কাছের জিনিসটাই আমি হারাতে বসেছি। অনেক কষ্টে কিছুটা খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে শুরু করলাম, সোহান যা বলেছে সব সঠিক বলেছে, আমাকে কোনো ভুল করা যাবে না। আমি ফোন বের করে আদিবাকে ফোন দিয়ে বললাম, তোকে একটা কথা বলি। আদিবা, হ্যাঁ বল, কি বলবি? আদিবা, তোর কাছ থেকে আমি রিয়াদ ভাইয়ার নাম্বার নিয়ে তাকে ফোন দিয়েছিলাম, তোকে যদি নাম্বার দেখিয়ে জিজ্ঞাসা করে এটা কার নাম্বার, প্লিজ তুই বলিস না আমার নাম্বার, রিয়াদ ভাইয়া জানে না এটা আমার নাম্বার। আদিবা, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি বলবো না। আমি আদিবাকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিয়ে বই নিয়ে পড়তে শুরু করলাম। ব্যস্ত না থাকলে কোনোভাবেই সোহানকে ভুলে থাকা যাবে না, আর আমি চাই না শোভানের পথে কাটা হয়ে দাঁড়াতে।
পড়তে পড়তে একসময় ক্লান্ত হয়ে গেলাম, বই রেখে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। আদিবা, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি বলবো না। আমি আদিবাকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিয়ে বই নিয়ে পড়তে শুরু করলাম। ব্যস্ত না থাকলে কোনোভাবেই সোহানকে ভুলে থাকা যাবে না, আর আমি চাই না শোভানের পথে কাটা হয়ে দাঁড়াতে। পড়তে পড়তে একসময় ক্লান্ত হয়ে গেলাম, বই রেখে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে বাহির থেকে রাফির ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। আমি দরজা খুলতেই দেখি রাফি একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম এটা শোভানের কাজ, আমার রাগ ভাঙানোর জন্য এই কাজ করছে। আমি রাফির কাছ থেকে ফুল নিয়ে জিজ্ঞাসা করতে যাব কে ফুল দিয়েছে। তখনই একে একে সব কাজিনরা একটা করে ফুল হাতে নিয়ে এসে আমাকে দিতে শুরু করল। আমি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবার শেষে সোহান এসে 2টা বই আর একটা ফুল হাতে দিয়ে বলতে শুরু করল, শুভ জন্মদিন ইকরা বুড়ি। আমি অবাক হলাম, কি বলবো বুঝতে পারছি না। এই কয়েকদিনের চিন্তায় নিজের জন্মদিনটাই ভুলে গিয়েছিলাম। একটু পর বাড়ির সকলে আসলো, বাবা মা একটা কেক নিয়ে আসলো। সোহান বলে উঠল যে কেক কাটার আগে আজ ইকরা আমাদের সবাইকে নেচে দেখাবে। আমি মানা করলাম, কিন্তু সোহান তা শুনল না। সবাই শোভানের কথায় রাজি হল। অবশেষে আমি নাচতে শুরু করলাম। নাচ শেষ হতেই সবাই তালি দিল। আমার কি ভালো লাগছিল বলে বোঝাতে পারব না। আনন্দে মনে হচ্ছিল আমি কান্না করে দিব। সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে সকলে মিলে খেলাম। সোহান বলে উঠল, ইকরার জন্মদিন উপলক্ষে আমরা সবাই কাল শিশু পার্কে ঘুরতে যাব। আমি বললে উঠলেন, একদিন না পড়লে কিছু হবে না। তারপর একে একে সবাই রুম থেকে বের হয়ে যাচ্ছিল। সোহান যাবার আগে বলল, এই বই 2টা আবার কাটিস না, খুব কষ্টের জমানো টাকায় কিনা, বাবা তো এখন আর টাকা দিতে চায় না, তুই পড়ে আমাকে পড়তে দিস বলে বের হয়ে গেল। আমি কেন সোহানকে ভালোবেসেছি তা খুঁজে পাচ্ছিলাম না এই কয়েকদিন, কিন্তু আজ তা খুঁজে পেয়েছি। ওর মাঝে সব মানুষকে আপন করে নেবার একটা শক্তি আছে। আমি হয়তো অযথাই ওর উপর রাগ করি। সবার মনেই আলাদা কাউকে ভালো লাগতে পারে, কাউকে ভালোবাসতে পারে, আর আমি তো কখনো সোহানকে বলিনি, কিংবা আমি নিজেই বুঝতে পারিনি কখন কিভাবে ওকে ভালোবেসে ফেলেছি। হয়তো ওর দুষ্টমি আর আমার অভিমানগুলোয় ভালোবাসায় রূপ নিয়েছে। কিন্তু আমি ওকে ভালোবাসতে চাই না। ওকে ভালোবেসে মিছেমিছি কষ্ট পাচ্ছি ভাবতেই দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কি করব বুঝতে পারছিলাম না। একসময় কান্না করতে করতেই ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসতেই সোহান এসে হাজির। কিরে, তোর এখনো হয়নি? কখন রেডি হবি আর কখন যাবি? আমি এত তাড়া কিসের? মনে হয় কেউ পার্কে অপেক্ষা করছে। সোহান হুম করছে তো, কত সুন্দর সুন্দর পরী আছে পার্কে, তারা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তোর কি তাতে? আমার কিছুই না, আর তাই আমার যাওয়ারও দরকার নেই বলে খাবার টেবিল থেকে উঠে দাঁড়াতেই সোহান আমার হাত ধরে টান দিয়ে আবার চেয়ারে বসিয়ে দিল। বলতে শুরু করল, চুপচাপ খেয়ে রেডি হয়ে আসো। সবাই রেডি হচ্ছে, তুই রেডি হলেই বের হব, ততক্ষণে আমিও রেডি হয়ে আসি বলে সোহান টেবিল থেকে উঠে পড়ল। আমি নাস্তা করে আম্মুর রুমে যেয়ে বললাম আমাকে শাড়ি দিতে। মা কয়েকটা শাড়ি বের করে দিতেই আমি আকাশি রঙের একটা শাড়ি বেছে নিয়ে রুমে চলে আসলাম। শাড়ির পরা শেষ হলে চোখে হালকা কাজল দিচ্ছি এমন সময় সোহান নীল রঙের একটা পাঞ্জাবি পরে পেছনে এসে দাঁড়াল। আমাকে বলতে শুরু করল, কিরে তোর এখনো হয়নি? সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই তো হয়ে গেছে, শুধু কপালে টিপটা পরব। সোহান বলে উঠল, দে আমি পরিয়ে দিচ্ছি বলে টিপটা হাতে নিয়ে আমার কপালে পরিয়ে দিল। তারপর কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করল, তোকে আজ খুব সুন্দর লাগছে। আমি বললাম, কেন, আগে কি আমাকে সুন্দর লাগতো না?
সোহান হেসে দিয়ে বলল, তা লাগতো, কিন্তু শাড়ি পরা অবস্থায় তোকে কখনো এভাবে দেখা হয়নি, তাই হয়তো বুঝতে পারিনি। আমি বললাম, হয়েছে, আর দেখতে হবে না, নজর লেগে যাবে, তখন আর আমার বিয়ে হবে না। সোহান হাসতে হাসতে বলতে শুরু করল, বিয়ে করার খুব শখ জাগছে মনে দেখছি। বড় হচ্ছি, আজ হোক কাল হোক, এ বাড়ি তো ছেড়ে যেতেই হবে। সোহান কোনো কথা বলল না, দেখে মনে হলো ওর মনটা খারাপ হয়ে গেল কথাটা শুনে, কিন্তু ওর মন খারাপ হবে কেন? আমি তো ওর শত্রু, আমি বিদায় হলেই ওর ভালো। সোহান বলতে শুরু করল, নে চল, এবার সবাই অপেক্ষা করছে। তারপর দুজন রুম থেকে বের হয়ে নিচে নেমে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আমরা নামতেই সকলে বলতে শুরু করল, বাহ বাহ, দুজনকে তো বেশ সুন্দর লাগছে। আমি একটু লজ্জা পেয়ে গেলাম। তারপর সকলে মিলে বাড়ি থেকে বের হয়ে পড়লাম পার্কে যাওয়ার জন্য। আমরা সব কাজিনরা একটা গাড়িতে, আর বাবা চাচারা আর একটা গাড়িতে। গাড়িতে উঠেই সবাই হইচই শুরু করে দিল। সবাই মিলে বলল সোহাকে গান গাইতে। সোহান বলল, না, এখন পারব না। আমি বললাম, না, গাইতে হবে, কে জানে আগামী বছর তোমাদের সাথে জন্মদিন পালন করতে পারি কিনা। সোহান হাসতে হাসতে বলল, তুই বুড়ি হয়ে যাবি আমাদের সাথে জন্মদিন পালন করতে করতে। আমি বললাম, হয়েছে, আর ঢং করতে হবে না। সোহান বলল, আচ্ছা, করব নাকি গান শুনবি বল। আমি বললাম, তোমার ইচ্ছেতে। সোহান গান গাইতে শুরু করল। এক মুঠো স্বপ্ন এসে ছুঁয়ে যায় সারাক্ষণ, চেয়ে থাকি আমি তার আশায়। এক মুঠো ইচ্ছে রাখি লুকিয়ে হৃদয়ে, হয় না সাজানো ভালোবাসা। কখনো মন রোদেলা, কখনো হয় মেঘলা, যায় না তারে ভোলা, কাটে না যে বেলা। একাকী একলা, ভালোবাসা একই জ্বালা, কাটে না যে বেলা, একাকী একলা, ভালোবাসা একই জ্বালা। আধো আলো আধো ছায়া, বুঝি না এ কেমন মায়া। আধো আলো আধো ছায়া, বুঝি না এ কেমন মায়া। কখনো মন রোদেলা, কখনো হয় মেঘলা, যায় না তারে ভোলা। গান শেষ হতে হতে আমরা পার্কে চলে আসলাম। সবাই নেমে পার্কে ঢোকার জন্য সিরিয়ালে দাঁড়ালাম। বাবা যে টিকিট কেটে নিয়ে আসলো। আমার পেছনেই সোহান দাঁড়িয়ে। আমি দুষ্টুমি করে বললাম, তোমার পরী কই, আসতে বলনি? সোহান হাসতে হাসতে বলল, একটা পরী তো সাথেই আছে, আর পার্কের ভিতর কত শত পরী আছে, এত পরীর মাঝে যদি আর একটা পরীকে আসতে বলতাম তাহলে নিশ্চয়ই চুল টানাটানি লেগে যেত সব পরীরা। মনটা খারাপ হয়ে গেল। তার মানে সোহানের গফ, এইটা আমার ধারণা ভুল না। আমি বললাম, আমি তো পড়ি না পেতনি, সো আমি তোমার পরীদের সাথে লাগতাম না বোঝলে। তোমার কত শত পরী, তারা নিজেরাই মারামারি করত। সোহান হাসতে হাসতে বলল, তোর কি কম হিংসা লাগে নাকি? আমি বললাম, আমার হিংসায় কারো কিছু যায় আসে না। কথা বলতে বলতে সবাই ভিতরে ঢুকে পড়লাম। তারপর সবাই ঘোরাঘুরি, নাগরদোলা উঠা, ট্রেনে উঠা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে বিকেল ৩টার মতো বেজে গেল। সকলে মিলে দুপুরের খাবার খেলাম, অনেক অনেক মজা করলাম। খাওয়া শেষ করতেই সোহান বলে উঠল, সকলে মিলে জাদুঘরে যাওয়া যায়। সবাই রাজি হয়ে গেল। রাস্তা পার হলেই জাদুঘর, তাই কেউ মানা করল না। তারপর সকলে মিলে জাদুঘরে ঢুকলাম। 2 গ্রুপে ভাগ হয়ে আমরা ঘুরব। আমাদের গ্রুপের লিডার সোহান, আর বড় চাচা ওই গ্রুপের লিডার। 2 ভাগ হয়ে আমরা ঘুরতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল। আমি সোহানকে বললাম, আমার পক্ষে আর ঘোরা সম্ভব না। সোহান বলল, আচ্ছা ঠিক আছে, সবাই মিলে রেস্ট নিব। সকলে মিলে ঘুরে রেস্ট নিতে নিতে সন্ধ্যা হয়ে এলো। সোহান বড় চাচাকে ফোন দিয়ে বলল বের হয়ে আসতে। তারপর সকলে বের হয়ে গেটের সামনে দাঁড়ালাম। অল্প সময়ের ভিতরে সকলে চলে আসলো বাহিরে। সকলে মিলে আবার বাসার উদ্দেশ্য রওনা হলাম। গাড়িতে বসে সোহানকে বললাম, ধন্যবাদ এত সুন্দর একটা জন্মদিন আমাকে উপহার দেবার জন্য।
সোহান হেসে বলতে শুরু করল, আরে কি যে বলিস, বাড়ির বড় মেয়ের জন্মদিন বলে কথা, যেই সেইভাবে করা যাবে কিনা। আমরা কথা বলছি, এর ভিতর শোভানের ফোন বেজে উঠল। বাবা ফোন দিয়েছে। চলবে।